আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের খুবই পরিচিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোলামি চুক্তি নিয়ে বিশেষ কিছু বলার প্রয়োজন নেই, সবাই জানেন এ সম্পর্কে। এই গোপন চুক্তির বাংলাদেশের স্বার্থবিরোধী ধারাগুলো ইতিমধ্যেই জনসমক্ষে চলে এসেছে। বাম দলগুলো কথা বলছে, সচেতন নাগরিকরা প্রতিবাদ করছেন। ইউনূসের অনেক শুভাকাঙ্ক্ষীও এটা নিয়ে কথা বলছেন, সমালোচনা করছেন। কেউ বলছেন এটা দেশ বিক্রির চুক্তি করেছেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে এই চুক্তি। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এক বাক্যে এটাকে গোলামি চুক্তি বলছেন। কিন্তু প্রশ্ন একটাই, সরকার মানে বিএনপি এবং বিরোধী দল মানে জামাত জোট এই চুক্তিটি নিয়ে বেজায় নীরব। এর কারণ কি তা বলা মুশকিল। আসসালামু আলাইকুম, স্বাগত লিস্ট নিউজে। সম্মানিত দর্শক, গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের 3 দিন আগে, মানে 9 ফেব্রুয়ারি তড়িঘড়ি করে এই চুক্তি স্বাক্ষর করায় তখনই অনেকে প্রশ্ন তুলেছেন, সন্দেহ করেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে ধীরে ধীরে সন্দেহের চেয়েও ভয়াবহ হচ্ছে এই চুক্তি। দেশের মানুষ আশা করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টিতে নজর দেবেন, কারণ তারেক রহমানের স্লোগান হলো সবার আগে বাংলাদেশ। কিন্তু সরকার গঠনের প্রায় 3 মাস হতে চললেও তারেক রহমানের নীরবতা দেশের মানুষকে হতাশ করছে। এই চুক্তির অন্যতম এক কুশীলব খলিলুর রহমান তারেক রহমান সরকারেরই পররাষ্ট্রমন্ত্রী, ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তাই অনেকে ধরে নিয়েছেন দেশের পক্ষে মুখ খুলবে না সরকার, যতই তারা বলুক সবার আগে বাংলাদেশ। খলিল সাহেব অবশ্য ইতিমধ্যেই বলেছেন এই চুক্তি সম্পর্কে বিএনপি এবং জামাতের শীর্ষ নেতারা বা নেতৃত্ব আগে থেকেই জানতেন, যদিও প্রতিবাদ করেছেন জামাতের আমির। কিন্তু একেবারেই টু শব্দ করেননি বাংলাদেশ ফার্স্টের স্বপ্নদ্রষ্টা তারেক রহমান। জামাত আমির যদি না জেনে থাকেন, তিনি তো বলেছেন জানেন না, তাহলে মিথ্যাচার কেন সহ্য করছেন? কিংবা আসলে কে মিথ্যাচার করছে, খলিলুর রহমান নাকি শফিকুর রহমান? শফিকুর রহমান সংসদেও তো এটা নিয়ে কথা বলতে পারতেন, বিরোধী দলীয় নেতা তিনি। প্রধান বিরোধী দলের রাজনৈতিক দায়িত্বটা কি? এটা তো জাতীয় ইস্যু। এটা নিয়ে কথা না বললে তারা কি নিয়ে কথা বলবেন? জামাতের এই নীরবতা কি বার্তা দিচ্ছে দর্শক আপনাদের কাছে? বিএনপি বা তারেক রহমান কি ইউনূসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন? মানুষ কিন্তু এমনটাই প্রত্যাশা করছেন। দেশের মানুষ এখন ইউনূসকে বিশ্ব বাটপার, বেহায়া, দুর্নীতিবাজ, রক্তচোষা ইত্যাদি আরো কত বিশ্রী শব্দে ডাকছেন, মানে চিহ্নিত করছেন। এই চুক্তির পাতায় পাতায় লেখা আছে বাংলাদেশের অর্থনৈতিক পরাধীনতার গল্প, দেশকে পরনির্ভরশীল করার গল্প বা পায়তারা। একজন নোবেল বিজয়ীর কাছ থেকে জাতি যে স্বচ্ছতা এবং দেশপ্রেম আশা করেছিল, তার বিনিময়ে ইউনূস দেশের মানুষকে বিশ্বাসঘাতকতা উপহার দিয়েছেন। মানুষ তাকে বিশ্বাস করেছিল, কিন্তু দেশের সঙ্গে তার এই গাদ্দারি দেখে সোশ্যাল মিডিয়ায় একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার লিখেছেন, কোট আনকোট, ইউনূস প্রমাণ করেছে যে একজন অসভ্য লোকও নোবেল পেতে পারে। নোবেল পাওয়া মানেই কেউ সাধু সন্ন্যাসী নয়। এই ফটোকার্ডটি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, আপনারা হয়তো অনেকে দেখেছেন। এই চুক্তির ফলে আমরা অনেক কিছুই হারাবো। আমি সেই বিস্তারিত বিশ্লেষণে যাব না। আমি শুধু ফোকাস করতে চাই বাংলাদেশকে ইউনূস তার গডফাদার কান্ট্রি যুক্তরাষ্ট্রের পুতুল কান্ট্রিতে, দেশে পরিণত করে দিয়ে গেছেন, এটিতে আমি মনোযোগ দিতে চাই। অথচ আমাদের সরকার, দেশপ্রেমিক সরকার এবং বিরোধী দল নিশ্চুপ। দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া নব্য রাজনীতিকরাও কোনো কথা কইছেন না। 15 বছরে $1500 কোটি তেল কিনতে, এগুলো আপনারা শুনেছেন, শুধু আমি সময় নষ্ট করতে চাই না। প্রতি বছর $350 কোটি পণ্য কিনতে হবে, সামরিক সরঞ্জামাদি কেনার পরিমাণ বাড়াতে হবে, অন্য দেশ থেকে কেনার ক্ষেত্রে অনেক বাধা আছে, দাম কম হলেও কেনা যাবে না, এগুলো আপনারা জেনেছেন ইতিমধ্যেই। আমেরিকান কোনো পণ্যে কোটা আরোপ করা যাবে না, পণ্যের মান নিয়ে প্রশ্ন তোলা যাবে না, কিনতে গেলে বেশি শুল্ক দিতে হবে, অন্য কোনো দেশ থেকে কিছু কিনতে তাদের পারমিশন নিতে হবে। বাংলাদেশের ৬,৭১০টি পণ্যের শুল্ক ছাড় দিতে হবে, দিয়ে বছরে ১৩২৭ কোটি টাকার রাজস্ব ক্ষতি মেনে নিতে হবে চুপচাপ। পোশাক শ্রমিকদের কর্মসংস্থান চরম ঝুঁকির মুখে।
ওষুধ শিল্পের জন্য অশনির সঙ্গে এই চুক্তি। দরকার আছে কি নেই, সক্ষমতা আছে কি নেই, সেই ভাবনায় যাওয়ারই প্রয়োজন নাই। 45,000 কোটি টাকায় মানে এই টাকার বিনিময়ে আমেরিকা থেকে 14টা বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি মাত্র গতকালকেই 30 এপ্রিল স্বাক্ষর করেছে বিএনপি সরকার। এটি নিয়ে বিরোধী দল কোনো কথা বলেনি। মাংস আমদানিতে বা পোল্ট্রি পণ্য আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা। হারাম হালাল যাচাইয়ের সুযোগ কিন্তু থাকছে না। বাংলাদেশকে ইউএসডি অর্থাৎ ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এবং FSIS ফুড সেফটি অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস এদের সার্টিফিকেট এবং পরিদর্শনকে স্বীকৃতি দিতে হবে। হালাল সার্টিফিকেশনের প্রয়োজন হলে মার্কিন হালাল সার্টিফায়ার যারা আছে, মানে যারা মার্কিন মানদণ্ড পূরণ করে, তাদের সার্টিফিকেট গ্রহণ করতে হবে। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন বা BSTI এর অতিরিক্ত কোনো শর্ত এখানে আরোপ করা চলবে না। তাহলে এই যে যদি এগুলো না করা যায়, তাহলে খাদ্য নিরাপত্তা বাংলাদেশের মানুষের জন্য এবং ধর্মীয় অনুশাসন, প্রায় 90%-এরও বেশি, 92% মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ এটাই, সেই ধর্মীয় অনুশাসনের কি হবে? হুজুররা কিছু বলবেন না এই বিষয়ে? নিষিদ্ধ শূকরের মাংস আমদানির চুক্তি করে গেছেন নোবেল জয়ী ইউনূস। এটা মুসলিম অধ্যুষিত দেশের সাধারণ মানুষের সঙ্গে এক ধরনের প্রতারণা বলছে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দল। কিন্তু ক্ষমতাধর রাজনীতিকরা চুপ, মানে যারা ক্ষমতায় আছে, যারা বিরোধী দলে আছে, টুপি দাড়ি পাগড়ি জুব্বা এসব পরে যেসব মোল্লারা আছেন, হুজুররা আছেন, তারা চুপ। কারণ কি জানি না। ইতিমধ্যেই রূপপুর নিয়ে আমরা কত আশার বাতি জ্বালাচ্ছি, কিন্তু আপনারা নিশ্চয়ই জেনেছেন বাংলাদেশের কোন সরকার ভবিষ্যতে যদি আরেকটি বা দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চায়, পারবে না। কারণ ইউনূসের দেশ বেচা চুক্তি, দেশ বিক্রির চুক্তি, গোলামির চুক্তি সেখানে বাধা হয়ে দাঁড়াবে। একই আশঙ্কা রূপপুর প্রকল্পের জন্য, বিদ্যমান প্রকল্পের জন্য যদি জ্বালানি হিসেবে ফ্রেশ ইউরেনিয়াম সংগ্রহ করতে হয়, কিনতে হয়, সেখানেও কেনা যাবে না যাত্রার কাছ থেকে। বাধ্য হয়ে যদি পশ্চিমা দেশগুলোর কাছ থেকে বা তাদের কাছ থেকে কিনতে হয়, নিউক্লিয়ার প্ল্যান্টের প্রযুক্তি এবং জ্বালানি ক্রয় করতে হয়, অনেক বেশি দামে কিনতে হবে, যার এফেক্ট, যার অভিঘাত পড়বে আপনার উপরে, আমার উপরে, বিদ্যুতের দাম বেড়ে যাবে। আরো অনেক সংকট আছে, আলোচনা লম্বা করতে চাই না। বিএনপি সরকার কি চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া এই চুক্তি বাতিল করতে পারে? ইতিমধ্যেই চুক্তি বাতিলের দাবি উঠেছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে দেখলাম সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো ধারণা দিয়েছে বিএনপি সরকার চুক্তিটি বাতিল করবে না। সরকারের একটি সূত্রের বরাতে বিবিসি বাংলা তাদের প্রতিবেদনে লিখেছে, প্রায় 2 দশক পর ক্ষমতায় আসা বিএনপি সরকার চুক্তিটির বিপক্ষে অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি করবে কেন? মানে তৈরি করতে চায় না, তাদেরকে খেপাতে চায় না। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার মধ্যে দিয়েই তো এই বার্তাটি স্পষ্ট হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন সরকার চাইলে চুক্তির বিষয়ে কিন্তু তারা অবস্থান নিতে পারে। অথচ এই যে চারিদিকে চুক্তি নিয়ে এত বিতর্ক চলছে, প্রশ্ন উঠছে, বিএনপি সরকার কিন্তু নীরব, বিএনপির নেতারাও নীরব, দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতারা কিন্তু নীরব। জাতীয় সংসদের প্রথম অধিবেশন ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে, সেখানে কোনো আলোচনা হয়নি। অনানুষ্ঠানিক কোনো আলোচনার উদ্যোগও কিন্তু হবে কিনা এটি বলা যাচ্ছে না। চুক্তিটি বাতিল করা যাবে কি, এই প্রশ্ন উঠেছে এবং চুক্তি নিয়ে যারা কথা বলছেন, বিরোধিতা যারা করছেন, বিশেষজ্ঞ যারা, তারা বলছেন সুযোগ আছে। এই কথার প্রতিধ্বনি পাওয়া গেছে জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার কণ্ঠে। তিনি পয়েন্ট অফ অর্ডারের ফ্লোর নিয়ে বলেছেন, চুক্তিতেই বলা আছে 60 দিনের মধ্যে তা বাতিল করা যাবে, বাতিলের কথা বলা আছে। তিনি চুক্তি নিয়ে সংসদে আলোচনা করার আহ্বান জানিয়েছেন এবং তা বাতিলেরও দাবি জানিয়েছেন, কিন্তু তা হয়নি। সাম্প্রতিক মার্কিন সুপ্রিম কোর্টের রায় কিন্তু যদি আমরা বিবেচনায় নিই, তাহলে বাংলাদেশ সরকার এই কার্যকর পদক্ষেপ নিতে পারে তার রেফারেন্সে, কিন্তু তারা নীরব। মালয়েশিয়া এবং আরো কয়েকটি দেশ ইতিমধ্যেই চুক্তি সম্পর্কে তাদের অবস্থান বা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। হয়তো বলবেন একটি চুক্তি নিয়ে এত বিতর্ক বা আলোচনা করার কি দরকার? আসলে এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি মোটেই। এটি যুক্তরাষ্ট্রের স্বার্থে একপক্ষীয় এবং অসম চুক্তি। যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে চুক্তিতে এমন সব শর্ত রাখা হয়েছে যা বাংলাদেশের স্বাধীন সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণকে বাধাগ্রস্ত করবে।
এই চুক্তি বহাল থাকলে অধিকাংশ দেশ বা উন্নয়ন অংশীদাররা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক চুক্তি করতে চাইবে না। তাদের কাছে এটি রেফারেন্স। আবার কেউ কেউ চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো একতরফা সুবিধা চাইবে, এটি হাতে আছে তাদের। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই সেই ইঙ্গিত দিয়েছে। চুক্তির একটি ভয়ঙ্কর অংশের কথা বলি, এটি হচ্ছে 4 নম্বর ধারা। এই ধারায় বলা হয়েছে যুক্তরাষ্ট্র যদি তৃতীয় কোনো দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাদের তো কত কথায় কথায় নিষেধাজ্ঞা আরোপ করে, বা বাণিজ্যিক কোনো ব্যবস্থা তারা নেয়, কোনো স্যাংশন জারি করে, নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে বাংলাদেশকে মানে পরিপূরক নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ ওয়াশিংটন যাকে শাস্তি দেবে, ঢাকাকেও তাকে শাস্তি দিতে হবে, বলতে হবে তোমার সঙ্গে ব্যবসা করব না। এবং স্বাধীন বৈদেশিক নীতি পরিচালনার বাংলাদেশের যদি কিছু থেকে থাকে, আমি বলবো এখানেই এর পরিসমাপ্তি ঘটে যাবে। তাই এটিকে কোনোভাবেই মুক্ত বাণিজ্য চুক্তি বলা যাচ্ছে না। চুক্তিতে এমন সব শর্ত জুড়ে দেওয়া হয়েছে যা বাংলাদেশের নীতিগত স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তবে এটি ওই যে বললাম 60 দিনের নোটিশে বাতিল করার সুযোগ আছে, যে কথাটি রুমিন ফারানাও বললেন, এটি সত্য। প্রশ্ন হলো নতুন সরকার সেই পথে হাঁটবে কিনা, বিরোধী দল সরকারকে এই পথে হাঁটতে চাপ দেবে কিনা। জাতীয় সংসদে তো আলোচনা হলো না, অধিবেশন সমাপ্তি হয়েছে। এখন বাণিজ্য সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটিতে কি পর্যালোচনা হতে পারে? বিশেষজ্ঞদের মতামত কি নেওয়া যেতে পারে? নেওয়া হবে? এরপর চুক্তির অন্যায্যতা প্রমাণ করে দেখিয়ে সরকার চাইলে কিন্তু চুক্তিকে বাতিল করতে পারে। এমন অসম একটি চুক্তি চাপিয়ে দেওয়ার জন্য জনগণ এখন ইউনূসেরও বিচার দাবি করছে। আপনারা বিভিন্ন মাধ্যমে এটি দেখতে পাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার তা করবে কিনা। আপনি কি মনে করেন? আপনার মতামত আমাদের লিখে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে 2026 সনের এপ্রিল মাসের 30 তারিখ রাত্রিবেলায়, রাত্রি 9:15টার সময় এই ভিডিওটি করছি। যতটুকু আজকের দিনের খবর সেটি হলো আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বিমান কেনার যে চুক্তি, এই চুক্তিটি স্বাক্ষরিত হবে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে ইউনূস জমানাতে নির্বাচনের 3 দিন আগে একটি তৎকালীন গোপন চুক্তি হয়েছিল। সেই চুক্তির শর্ত অনুযায়ী আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে। বিমান কিনতে হবে, সেখান থেকে কৃষি পণ্য আমদানি করতে হবে, সেখান থেকে মিলিটারি ইকুইপমেন্ট, সামরিক সরঞ্জাম আদি আমদানি করতে হবে। তাদের কথা মতো আমাদেরকে অনেক কিছু করতে হবে, তাদের হুকুমের বাইরে আমাদের যাওয়া যাবে না। সেই শর্তেরই যে এক্সটেনশন, যে ভার্সনগুলো আগামীতে কি হবে না হবে সেটা পরের ব্যাপার, কিন্তু এই প্রথম আমেরিকার যে চুক্তি, সেই চুক্তির একটা বিরাট অংশ, যার মাধ্যমে প্রায় 40,000 কোটি টাকা, আপাতত যেটার মূল্য 36 বা 37,000 কোটি টাকা, যেটা আগামীতে 40,000 কোটি টাকা হয়ে যাবে, এই চুক্তিটি স্বাক্ষর হল। পত্রপত্রিকা এখন যেহেতু আমি ভিডিওটি করছি, সেটা স্বাক্ষর হলো বা দলিল বা কাগজপত্র এখন আমার হাতে আসেনি, ধরে নিলাম যে স্বাক্ষর হয়েছে। বাংলাদেশের পত্র পত্রিকাগুলো এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি, তারা শুধুমাত্র এই খবরটা দিয়েছে যে আজকে এই চুক্তি স্বাক্ষর হবে। কিন্তু এই চুক্তির মন্দ দিক কি, খারাপ দিক কি, এবং চুক্তির ব্যাপারে জনমত গঠন করা, সরকারকে সাজেশন দেওয়া, সরকারের বিরোধিতা করা, এই কাজগুলো আমাদের দেশের গণমাধ্যম করেনি। তারা কয়েকটা রিপোর্ট করেছে, কয়েকটি গণমাধ্যম, যে আমাদের দেশে এখন যে গণমাধ্যমের স্বাধীনতা, এই স্বাধীনতা সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে। এই কথা বলে তারা কুল্লু খালাস, আর কোনো রিপোর্ট করেনি। অন্যদিকে সরকার এই যে বিমান কিনলো, 15টা না 16টা বিমান কিনলো। এখন এই বিমানগুলো হয়তো আরও 5 বছর 7 বছর মধ্যে ধীরে ধীরে আসবে, টাকাও 10 বছর ভরে ভরে বসে বসে দিতে হবে। আর এই বিমানগুলো আসার পর আমরা যে রুট তৈরি করব, চালু করব, সেই সক্ষমতা আমাদের এখনও গড়ে ওঠেনি। আগের বিমানগুলি বসে আছে। অভ্যন্তরীণ রুটে আমরা এখন বিমানের যে সকল এয়ারক্রাফট রয়েছে সেগুলোকে লাভজনক করতে পারিনি, এবং আমাদের এভিয়েশন ব্যবসাটা এখন পর্যন্ত দাঁড়াতে পারেনি। প্রথম শুরু করেছিল জিএমজি এয়ারলাইন্স, শেষ। এই জিএমজি এয়ারলাইন্সকে কিনে নিল বেক্সিমকো।
এবং এটাকে ব্যবহার করে কয়েক হাজার কোটি টাকা ব্যাংক থেকে বের করে ব্যাংকেও ডুবালো, জিএমজিকে ডুবালো। এরপরে আসলো নভ ইয়ার, কয়েকদিন খুব ভালো ব্যবসা বাণিজ্য করলো। এখন নভ ইয়ার কোন পর্যায়ে আসে জানি না, মধ্যে দেউলিয়া হয়ে গিয়েছিল। এরপরে আসলো রিজেন্ট ইয়ার। প্রথমে রিজেন্ট ইয়ার অনেক আগে চালু হয়েছিল, তার একবার দেউলিয়া হলো, আবার নতুন করে শুরু করলো। তারপর এখন সেই পুরনো সেই ইয়ারকার্ডগুলো দিয়ে কোনো মতে টানাটানি করে চলছে। এরপরে এলো ইউএস বাংলা। ইউএস বাংলাও প্রথমে চালু করলো, কয়েকদিন একেবারে বলতে গেলে দেউলিয়া হয়ে পড়ে রইল, আবার কোথা থেকে এয়ারক্রাফট এনে তারা নতুন করে চালু করলো। এরপরে আরও কয়েকটি অনেকগুলো কোম্পানি যারা কার্গো বিমান চালু করেছিল, এবং সর্বশেষ যারা লাইসেন্স পেল হলো আকিজ বশির গ্রুপ, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে বাণিজ্য উপদেষ্টা ছিলেন, বিমানের বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান ছিলেন, এবং এটাকে ব্যবহার করে তিনি অনেক আগে বলছেন যে আমি আসলে অনেক আগে একটা এভিয়েশন কোম্পানি চালু করার জন্য লাইসেন্স চেয়েছিলাম, তখন দেওয়া হয়নি, এটা আমি এখন পেয়েছি। ভালো কথা, তিনি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী। আকিজ গ্রুপ, বশির গ্রুপ নতুন শুরু করেছেন, তাদের ব্যবসা বাণিজ্যের সফলতার রেকর্ড আছে। ফলে এভিয়েশন ব্যবসা যদি তারা এসে ভালো করতে পারে ভালো কথা। কিন্তু বিমানের জন্য, মানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আমাদের ন্যাশনাল যে ফ্ল্যাগ ক্যারিয়ার, তাদের যে সার্ভিস, ব্যবসা করা, বিমান বন্দর পরিচালনা করা, মানে কোনোটাতেই এরকম ভালো কোনো রেকর্ড নেই। আমাদের যে এয়ারপোর্ট, সেখানে যেভাবে লাগেজ চুরি হয়, এয়ারপোর্টে এসে যেভাবে মানুষ সর্বশান্ত হয় এই বিমানের কর্মকর্তা কর্মচারীদের খপ্পরে পড়ে, এই বিমানের কর্মকর্তারা কমার্শিয়ালি এটাকে নন ভায়াবল করার জন্য যেভাবে টিকিট কালোবাজারি করে, এরপরে পুরো বিমান খালি রেখে দেখায় যে একটাও টিকিট নাই, সব বিক্রি হয়ে গেছে। এই যে অনিয়ম, মানে একটা ম্যানেজমেন্টে আমরা এখন পর্যন্ত গড়তে পারিনি স্বাধীনতার পর থেকে আজ অবধি। এদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ আছে, এদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগ আছে, এদের মধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট হওয়ার অভিযোগ আছে, এদের মধ্যে কাজে ফাঁকি দেওয়ার অভিযোগ আছে, হাজারো অভিযোগ। সেই অভিযোগের মধ্যে আবার এখন নতুন করে আরও 16টা বিমান ঢুকে দেওয়া হলো। এটি আমাদের অর্থনীতিকে কতটা ক্ষতি করবে, সরকারের কাজকে কতটা প্রশ্নবিদ্ধ করবে, সরকারের মেরুদণ্ড কতটা ভাঙবে, এইগুলো নিয়ে আমি কোনো আলোচনা করব না। আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, সেটা হলো এগুলিকে বলা হয় পুশিং সেল। আমেরিকা এই কাজগুলো, অর্থাৎ ধরুন এই বাংলাদেশের এই টোটাল এলাকাতে একচেটিয়াভাবে বোয়িং, মানে বাংলাদেশের যে বিমানবহর, এখানে DC-10 ছিল এক সময়, এয়ারবাস এখনও আছে বোধ হয়, আবার অন্য দু একটা কোম্পানির আমরা লিজ নিয়ে এসেছিলাম, ইটালির কয়েকটা কোম্পানির এখন ছোটো ছোটো এয়ারক্রাফট ছিল। কিন্তু এই মুহূর্তে প্রায় সব এয়ারক্রাফটগুলো হলো বোয়িং কোম্পানির। তো বোয়িং কোম্পানির এই প্লেনগুলো আমাদের এই বাংলাদেশে যে এলাকাতে উঠতেছে, যা কিছু আসে, টোটাল রাডার সিস্টেম, নেভিগেশন সিস্টেম আমেরিকার। ফলে এই রাডার সিস্টেম দিয়ে, নেভিগেশন সিস্টেম দিয়ে তারা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের টোটাল রুটের নিখুঁত মানচিত্র, এই যে তাদের যে বোয়িংয়ের হেড অফিস, সেখানে বসে তারা দেখতে পারে, এবং তাদের সঙ্গে পেন্টাগনের যে যে রিলেশনশিপ আছে, ফলে বাংলাদেশের যে কোনো চিত্র, যে কোনো ঘটনা তারা এই বোয়িংয়ের মাধ্যমে রাখতে পারে। এই জন্য তারা করে কি, আমেরিকা যত যেখানে ব্যবসা বাণিজ্য করে, তারা সবার আগে চেষ্টা করে তাদের এই বোয়িং প্লেন সেই দেশকে মানে দিয়ে দেওয়ার জন্য। এবং এই কাজ করে তারা সোভিয়েত রাশিয়াকে ধ্বংস করে দিয়েছে। আপনি জানেন যে বোয়িংয়ের সবচেয়ে বড় ক্রেতা ছিল সোভিয়েত ইউনিয়ন। সেই সোভিয়েত ইউনিয়নকে শেষ করার জন্য তারা এই বোয়িংয়ের প্রযুক্তিকে ব্যবহার করেছে। সেই প্রযুক্তিকে ব্যবহার করে আবার এখন এই পুতিনের সাথে তাদের সম্পর্ক খারাপ, পুরো বোয়িংটাকে তারা বসিয়ে দিয়েছে। আপনি চিন্তা করেন যে আমাদের যে এখানে কেউ যদি মার্সিডিস এস ক্লাসের কেউ কোনো গাড়ি ব্যবহার করেন, BMW 7 সিরিজের কোনো গাড়ি ব্যবহার করেন, বা অডির A8 L প্যাকেজের কোনো গাড়ি ব্যবহার করেন, রোলস রয়েসের কোনো গাড়ি ব্যবহার করেন, মানে ওদের প্রযুক্তি দিয়ে জার্মানি থেকে বা ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে ওই গাড়িগুলো ঢাকার রাস্তায় তারা বন্ধ করে দিতে পারে। এবং আপনি এই প্রযুক্তি দিয়ে ওই গাড়িটি কি হলো, ওদের সাথে যোগাযোগ করে আপনি রাস্তার মধ্যে এটা মেরামত করে ফেলতে পারেন 90% ক্ষেত্রে, যদি একেবারে যন্ত্রটা নষ্ট না হয়ে যায়। এই হলো সফটওয়্যারটা। সেক্ষেত্রে বোয়িং কি পারে, আপনি এই সোজা একটা জিনিস, যদি একটা গাড়ির ক্ষেত্রে এটা হয়, তারা স্যাটেলাইট দিয়ে প্রত্যেকটা গাড়ির সফটওয়্যার আপডেট করে দিচ্ছে, জাস্ট মোবাইলের মতো। ঠিক সেইভাবে বোয়িং কোম্পানি তার ওই যে প্লেনের সাথে তার একটা রাডার আছে, প্লেনের সাথে তার একটা ঘটনা আছে, এই কাজ দিয়ে তারা এই পুরো বাংলাদেশটাকে নখদর্পণে নিয়ে নিতে পারে। এবং এই কাজটি করার জন্য তারা
সবার আগে চেষ্টা করে এবং সেই চেষ্টায় তারা সফল হয়েছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে 11 সময় এরকমভাবে তারা জোর করে বাংলাদেশের একটা অভ্যুত্থান ঘটিয়েছিল, সামরিক অভ্যুত্থান আমেরিকা ঘটিয়েছিল ভারতের মাধ্যমে। এই বিএনপি সরকারকে তারা ক্ষমতাচ্যুত করেছিল এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনকে তারা ক্ষমতা এনেছিল, এবং যেই মুহূর্তে এই বোয়িংয়ের চুক্তিটা হয়ে গেল, চুক্তি শেষ, এবং এই চুক্তি করার জন্য তারা আলাদা একজন উপদেষ্টা নিয়োগ দিয়েছিল 3টি মন্ত্রণালয়ের। এবং সৌভাগ্যক্রমে সেই ভদ্রলোক আমার সিনিয়র, কিন্তু আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল আমার, সিঙ্গার বাংলাদেশের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মরহুম মাহবুব জামিল। অসাধারণ একজন ভালো মানুষ, কিন্তু আমেরিকান লবির মানুষ। শুধুমাত্র এই চুক্তিটি করার জন্য তাকে বিশেষ ক্ষমতা দিয়ে, এবং তিনি উপদেষ্টা ছিলেন না, বিশেষ সহকারী ছিলেন, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বিমান, এই যে পর্যটন মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলো তার আন্ডারে ছিল। 3 থেকে 4টি মিনিস্ট্রিতে অত্যন্ত এফেক্টিভ মানুষ ছিলেন, এবং তাকে রিক্রুট করা হয়েছে কেবলমাত্র এই চুক্তিটা স্বাক্ষরের জন্য। এবং তিনি সেই চুক্তি স্বাক্ষর করলেন, ডিল হলো, সবকিছু হয়ে গেল। মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার তাদেরকে গুড বাই, আসসালামু আলাইকুম। মাহবুব জামিলের আর কোনো খোঁজখবর নেই, এমনকি সিঙ্গারও পরবর্তীতে সে থাকতে পারেননি। এই হলো আমেরিকার ইতিহাস। তো এই কারণে যে 30শে এপ্রিল তারিখে যে চুক্তিটি হলো, এটি একটা নজিরবিহীন ঘটনা ঘটাবে আগামী দিনে খুব দ্রুত। এই কারণ হলো যে এই ঘটনার সাথে যারা যারা জড়িত, যারা এই চুক্তি স্বাক্ষর করেছে, আমেরিকার পক্ষে লবিং করেছে, এই চুক্তি স্বাক্ষর করার পর আমেরিকার এই যে প্লেয়ার যে সেটগুলো আছে, এই সেটগুলো তাদের আর দরকার হবে না। এবং এই সেটগুলো যাতে আগামীতে আর এস্টাবলিশ হতে না পারে, এই বাংলাদেশে থাকতে না পারে, কোনো অবস্থায় তারা যেন রাজনীতি অর্থনীতিতে মানে বাংলাদেশের মুখ দেখাতে না পারে, সেই কাজ আমেরিকা করে দিয়েছে এবং করে দেবে। যেমন ধরুন 11 সময় যারা ছিলেন এই কাজগুলো করেছেন আমেরিকার পক্ষে, কোনো সাক্ষী দেওয়ার মতো কোর্ট কাছারিতে একটা সিঙ্গেল লোক খুঁজে পাবেন না, সব পালিয়ে গেছে। ইভেন আমেরিকাতে যারা যারা আশ্রয় নিয়েছে তারাও বাংলাদেশে কোনোদিন আর আসতে পারবে না। সিভিলিয়ান ইউনিয়ন সরকারের যে সমস্ত লোকজন আমেরিকার পক্ষে কাজ করছে, দেখেন তারা সবাই মানে এখন সমাজ থেকে আউট, রাষ্ট্র থেকে আউট, পাবলিক তাদেরকে খুঁজছে, যেখানে পাবে সেখানে তারা অপদস্থ হয়ে যাবে। ভয়ঙ্কর একটা অবস্থা। একইভাবে বিএনপি সরকার এটা যদি বুঝে করে থাকে, না বুঝে করে থাকে, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমেরিকার যে পলিসি, সেই পলিসি তাদের ক্ষেত্রে যদি প্রয়োগ হয় মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো, বুঝতে পারছেন কি জিনিস হতে যাচ্ছে, কি ঘটনা ঘটতে যাচ্ছে। এর বাইরে আর এখানে আগালাম না। এবার আমি অন্য একটা প্রসঙ্গে চলে যাই। এপ্রিল মাসটি আমাদের দেশে খুবই দুর্যোগপূর্ণ মাস। গত 100 বছরে কেবলমাত্র ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, কালবৈশাখীর ঝড় এবং বিভিন্ন রাজনৈতিক যে দুর্ঘটনা, এই দুর্ঘটনায় এপ্রিল মাসে আমাদের যে ভাগ্য বিপর্যয় ঘটেছে, এই মাসের সঙ্গে অন্য অলক্ষণে কোনো মাসের তুলনা করা চলে না। ইতিহাসের যে ধারাপাত বা দ্য ফ্যালাসি অফ ট্রাজেডি অফ হিস্ট্রি, আবার বলছি দ্য ফ্যালাসি অফ ট্রাজেডি অফ হিউম্যান হিস্ট্রি, এটার যে বাংলাদেশ পার্ট আছে, এই বাংলাদেশ পার্টে 30শে ডিসেম্বর 2026 এটা দেখবেন যে আগামীতে কত বড় কলঙ্ক হয়ে থাকে। এপ্রিলের পরে মে, মের পরে জুন, জুন থেকে একেবারে আগস্ট পর্যন্ত ইটস এ ভেরি সেন্সিটিভ টাইম। সেপ্টেম্বর থেকে আমরা একটু নিঃশ্বাস নিতে পারি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মোটামুটি এই সময়টা আমাদের জন্য ইতিহাসের ইতিবাচক সময়। কিন্তু এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই 5টা মাস রাহু, শনির দশা, রাহু গ্রাস, মানে ঘুরতে ফিরে থাকে। এই যে জ্যোতির্বিজ্ঞানে যেটাকে বলা হয়, যাকে বলা হয় দুটো জিনিস আছে, আকাশবিদ্যা, মহাকাশবিদ্যা, অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোলজি, আর আরেকটা হলো জ্যোতির্বিদ্যা। এই দুটো কিন্তু হাজার বা হাজার বছর ধরে রাজনীতিতে যারা জড়িত তারা অনুসরণ করে এবং অধ্যয়ন করে, নক্ষত্রের সঙ্গে তাল মিলে তারা সব কিছু করে। ইভেন আপনি চিন্তা করেন যে মিশরের যে পিরামিড, এই পিরামিড কিংবা সুয়েজ খাল কিংবা এই যে গ্র্যান্ড ক্যানাল, যেটা কৃত্রিমভাবে খনন করা হয়েছে, এই প্রত্যেকটা বিষয়ের সাথে গ্রহ, নক্ষত্র
জড়িত এবং অ্যাস্ট্রোনমি মেনে তারপরে এগুলো তৈরি করা হয়েছে। এই যে আমাদের যে জ্যামিতি, আমাদের যে ত্রিকোণমিতি, ইভেন আমাদের যে ম্যাথমেটিক্স, আমাদের যে ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো সব কিছুর সাথেই রাজনীতি জড়িত, সময় জড়িত। ফলে এই যে সরকার ক্ষমতায় আসলো, আসার সঙ্গে সঙ্গে তাদের উচিত ছিল এই যে ব্যাড স্টার, খারাপ তারকার যে সময়, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত সতর্ক থাকা। যদি এই চুক্তিটাই সেপ্টেম্বর মাসে হতো, প্রকৃতি তাদেরকে সহযোগিতা করত এবং তারাও অনেকটা সাহস সঞ্চয় করতে পারতেন, ভালো মন্দ যাকে বলা হয় অনুমান করতে পারতেন। কিন্তু এই সময়টিতে একমাত্র দেখেন একটা ফুয়েলের ক্রাইসিস সৃষ্টি করে, এর পেছনে যে আমেরিকার হাত নাই, ইউ ক্যানট সে। সরকারকে যে পরিমাণ ভয় দেখিয়ে দেওয়া হয়েছে, সরকার মনে করছে যে এই যে যেভাবে পেট্রোল পাম্পের লাইন বাড়ছে, সেই পেট্রোল পাম্পের লাইন যদি বাড়তে থাকে আমরা ক্ষমতায় টিকতে পারবো না। ফলে যতদিন তারা ঘোষণা দিয়েছে, আজকে ঘোষণা দিয়েছে যে এপ্রিল মাসের, আমি শুধু মিলিয়ে নেন, এখানে আমি শেষ করবো, এপ্রিল মাসের 30 তারিখে এই ডিড অফ অ্যাগ্রিমেন্ট, বিমান কেনার ডিড অফ অ্যাগ্রিমেন্ট সাইন হবে। সেই দিন প্রথম আলো, ডেইলি স্টার তারা রিপোর্ট করেছে পেট্রোল পাম্পের ভিড় ধীরে ধীরে কমছে। সেই দিনই দেখেন, যেদিন সরকার ঘোষণা করেছে সেই দিন আপনি প্রথম আলো রিপোর্টগুলো দেখেন, আমার ফেসবুক পেজে আপনারা পাবেন, আমি ওই ফটোকার্ডটা দিয়েছি। আজকে পেট্রোল পাম্পের ভিড় কমছে এবং আজকের দিনে সেটা কমতে কমতে আজকের দিনে যখন ডিড অফ অ্যাগ্রিমেন্ট সাইন হলো, আজকে পেট্রোল পাম্পে কোনো ভিড় নাই, বরং অন্য সময়টিতে যা হয় তার সাথে কম ভিড় এবং পেট্রোল পাম্পগুলো রীতিমতো হাহাকার করছে গাড়ির জন্য, আরও গাড়ি আসো, আমরা তেল দেব। কিছু কি বুঝতে পারলেন কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং বর্তমান সরকার যারা আছেন তারা এই যে চুক্তি স্বাক্ষর করলেন, এর মাধ্যমে তারা যে খাল কেটে কুমির আনলেন বা আনলেন না, এটা আমি বলবো না, শুধু বলবো আল্লাহ আমাদেরকে কুমির থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।